নমস্কার, আমি প্রিন্স মণ্ডল। নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। প্রিয় দর্শক, আমার আজকের এই পর্বের প্রতিবেদনের বিষয়ে 2026 সালের বিধানসভা নির্বাচন, আর সেই বিধানসভা নির্বাচনে বঙ্গ রাজনীতিতে বামপন্থীদের অবস্থানটা কোন পর্যন্ত যেতে পারে, কোথায় গিয়ে দাঁড়াতে পারে, এই বিষয়কে কেন্দ্র করে আমার আজকের প্রতিবেদন। আপনাদের কাছে আবেদন থাকবে প্রতিবেদনটি স্কিপ না করে সম্পূর্ণ প্রতিবেদনটি দেখে আপনারা আপনাদের মতামত প্রকাশ করবেন। আসি প্রতিবেদনের মূল বিষয়ে। আর এই প্রতিবেদনের মূল বিষয়ে প্রবেশ করবার আগে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং রাজ্যের প্রধান বিরোধী দল, খাতায় কলমে প্রধান বিরোধী দল বিজেপিকে নিয়ে কিছু কথা যদি না বলা হয়, প্রতিবেদনটি অসম্পূর্ণ থেকে যাবে। আমি নিশ্চিতভাবে পরবর্তীকালে আমার শেষ পর্বে আসব বামপন্থীদের অবস্থানের কথা বিষয়গুলো নিয়ে। দেখুন, 2026 সালের বিধানসভা নির্বাচন, এই বিধানসভা নির্বাচনের সময় হাতে রয়েছে মেরে কেটে আর 8 থেকে 9 মাস। এই সময়ের মধ্যে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের রাজনৈতিক রণকৌশল স্থির করে ইতিমধ্যেই মাঠে ময়দানে তারা রাজনৈতিক প্রচারে, রাজনৈতিক সংগ্রামে নেমে পড়েছে। এক্ষেত্রে যতটা এগিয়ে রয়েছে বামপন্থীদের মধ্যে বড় রাজনৈতিক দল সিপিআইএম পার্টি, ঠিক ততটাই পেছনের সারিতে চলে গেছে বঙ্গ বিজেপি। আর এই যে বঙ্গ বিজেপি রাজনৈতিকভাবে পেছনের দিকে চলে যাচ্ছে, তার একটি নির্দিষ্ট কারণ আছে। সেই কারণটা আমি পরবর্তীকালে কোনো একটি প্রতিবেদনে নিশ্চিতভাবেই আপনাদের কাছে ব্যাখ্যা করার চেষ্টা করব। এবার আসি শাসক দল তৃণমূল কংগ্রেসের কথায়। দেখুন, 2026 সালের বিধানসভা নির্বাচন, আর প্রত্যেকটি শাসক দল তারা চায় তারা ক্ষমতায় টিকে থাকবে এবং তাদের রাজনৈতিক শক্তি আরো বৃদ্ধি করবে এবং বিধানসভায় তাদের বিধায়ক সংখ্যা আরো বৃদ্ধি করে নতুন করে ক্ষমতায় তারা আবার আসতে চাইবে। এটাই স্বাভাবিক ব্যাপার। তৃণমূল কংগ্রেসের সেই বিষয়টাই, সেই প্রত্যাশাটাই রয়েছে। কিন্তু তৃণমূল কংগ্রেস সেই প্রত্যাশায় একটি বড় বিপর্যয় আসতে চলেছে। কেন বিপর্যয় আসতে চলেছে, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে আপনাদের। দেখুন, যে সময় দাঁড়িয়ে শাসক দলকে তাদের রণকৌশল স্থির করার কথা ছিল, যে তাদের হচ্ছে শক্তি বৃদ্ধি করবার জন্য, তাদের বিধায়ক সংখ্যা বৃদ্ধি করবার যে রণকৌশল স্থির করে মাঠে ময়দানে নামার কথা ছিল, সেই সময় তারা তাদের দলের ড্যামেজ কন্ট্রোল করতে বেশি ব্যতিব্যস্ত হয়ে পড়তে হচ্ছে, সময় সেখানেই ব্যয় করতে হচ্ছে। কোথায় ড্যামেজ কন্ট্রোল করতে হচ্ছে আমি সংক্ষেপে বলে যাব, কয়েকটি জায়গা, ব্যাখ্যায় আমি যাব না। ড্যামেজ কন্ট্রোল করতে হচ্ছে দুটো মূলত জায়গার কথা আমি এই মুহূর্তে বলবো। তার আগে যেগুলো বলা প্রয়োজন সেটা হচ্ছে, আপনারা মনে আছে আরজি করের কথা, আরজি করের ধর্ষণ কাণ্ড, খুন, আরজি স্বাস্থ্য ব্যবস্থায় দুর্নীতি, শিক্ষায় দুর্নীতি, যে কারণে রাজ্য রাজনীতি উত্তাল হয়েছে। রাজ্যের একটা বড় অংশের হচ্ছে চাকরি প্রাপক, চাকরি প্রার্থী প্রত্যেকেই হচ্ছে হতাশায় ভুগছে, তারা বঞ্চিত হয়েছে। এই এই অভিযোগগুলো, এই দুর্নীতির অভিযোগগুলো মূলত যাচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা মন্ত্রীর উপরে। আমরা ভুলে যাইনি সন্দেশখালীর কথা, আমরা ভুলে যাইনি অতি সম্প্রতি মহিলাদেরকে আক্রমণ করে তৃণমূলের প্রথম সারির একজন নেতা অনুব্রত মণ্ডল একজন পুলিশ অফিসারের মা বোনের সম্মান নিয়ে হচ্ছে মাটিতে মিশিয়ে দিয়েছে। ধর্ষক সুলভ আচরণ প্রকাশ পেয়েছে অনুব্রত মণ্ডলের হচ্ছে অডিও রেকর্ডিং, যেটা প্রকাশিত হয়েছে। স্বাভাবিকভাবে রাজ্যের সাধারণ মহিলারা তারা কিন্তু বেশ খানিকটা আতঙ্কের মধ্যেই রয়েছে, যেখানে দাঁড়িয়ে একজন পুলিশ অফিসার, তার হাত থেকে হচ্ছে পুলিশ অফিসার তিনি যখন তৃণমূলের এক নেতার হাত থেকে তার মা বোনের সম্মান, মা স্ত্রীর সম্মান রক্ষা করতে পারছে না, সেখানে সাধারণ মহিলাদের সম্মান রক্ষা করবার কতটা হচ্ছে দিতে পারবে পুলিশ প্রশাসন, সেটা নিয়ে একটি প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। আর এর পেছনে অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় হচ্ছে খুন, ধর্ষণ, এই বিষয়গুলো সামনে আসছে। আমরা অতি সম্প্রতি যদি দেখি, কালীগঞ্জ উপনির্বাচনে তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোড়া বোমার আঘাতে সেখানকার তামান্না খাতুনের দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। সেখানে অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আমরা দেখেছি কসবার আইন কলেজে একজন আইন বিভাগের ছাত্রী, তাকে গণধর্ষণ করা হয়, সেখানে অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা কর্মী সমর্থকদের বিরুদ্ধে যখন এই ধরনের অভিযোগ উঠেছে, সামাজিক অবক্ষয়ের হচ্ছে মূল কাণ্ডারি তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা কর্মী বলে যে অভিযোগটা উঠেছে, সেই অভিযোগের কারণে এই ড্যামেজ কন্ট্রোল করতে একটি বড় সময় ব্যয় করতে হচ্ছে। আর যে বিষয়টা, বড় বিষয়টা তৃণমূল কংগ্রেসের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, সেই বিষয়টা হচ্ছে
তৃণমূল কংগ্রেসের মূলত দুটো অংশের ভোটের উপর ভিত্তি করে তৃণমূল কংগ্রেস টিকে আছে বলে রাজনৈতিক মহলে একটি প্রচার আছে, তা হচ্ছে মহিলা ভোটার এবং সংখ্যালঘু ভোটার। আমি মহিলা ভোটারদের কথা অল্প একটু ছুঁয়ে চলে যাব। সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক মহিলারা। তারা কিন্তু, যেহেতু রাজ্যের আর্থিক অবস্থা দুর্বল, কর্মসংস্থান না থাকার কারণে একটি পরিবারের প্রতিপালন করতে বড় একটি ভূমিকা থাকে মহিলাদের। যেহেতু কর্মসংস্থান না থাকার কারণে একটি পরিবার আর্থিক সংকটে ভোগে, তখন ওই মহিলাকে বেগে পেতে হয় সংসার চালাবার ক্ষেত্রে। সেখানে দাঁড়িয়ে এই শাসক দল তাদের ব্যর্থতা, কর্মসংস্থান না থাকার কারণে শিল্প কলকারখানা গড়ে তুলতে না পারার যে ব্যর্থতা, সেই ব্যর্থতা ঢাকতে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার নামক যে প্রকল্পটি চালু করে বলে অভিযোগ বামপন্থীদের পক্ষ থেকে বা একাধিক রাজনৈতিক দলের পক্ষ থেকে, সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি নিয়ে আসে এবং এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে তারা কিন্তু যথেষ্ট সাফল্য পায় এই শাসক দল। এই এই রাজ্যের মহিলা অংশের ভোটার যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক, তারা কিন্তু এই শাসক দল তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে একটা বড় অংশ, কারণ তারা সরাসরি একটি অর্থ লক্ষ্মীর ভাণ্ডার মারফত তারা পাচ্ছে। স্বাভাবিকভাবেই লিকুইড মানি বা একদম সরাসরি অর্থ যদি মানুষের কাছে পৌঁছে যায়, তাকে খানিকটা হলে সন্তুষ্ট করা যায়। কিন্তু বড় কারণ হয়ে দাঁড়িয়েছে মহিলা ভোট সরে যাওয়ার প্রধান কারণ হচ্ছে অনুব্রত মণ্ডলের ঘটনা। মহিলাদের সম্মানহানি করা, পুলিশ অফিসারের মা স্ত্রী সম্মানহানি করা এবং একাধিক জায়গায় মহিলাদের ধর্ষণ খুনের মতো অভিযোগ। এখান থেকে মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছে। স্বাভাবিকভাবেই একজন পুলিশ অফিসার সে যদি তার মা স্ত্রীর নিরাপত্তা দিতে না পারে, একজন সাধারণ ঘরের মহিলা তারা নিরাপত্তা দিতে পারবে পুলিশ অফিসার, এই গ্যারান্টি কিন্তু মহিলারা আর নিজেরা নিতে পারছে না। অন্যদিকে আপনার আমার ঘরের সন্তান, একজন মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক মহিলা, তার ঘরের সন্তান আইন কলেজে যদি যায়, সে আইন কলেজে গিয়ে ধর্ষিতার শিকার হতে হচ্ছে। একজন লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক মা, তার সন্তান যখন হাসপাতালে যাচ্ছে, কর্মরত অবস্থায়, সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক মায়ের সন্তান যদি ধর্ষণ এবং খুন করা হয়, বা খুন বা ধর্ষণ যাই বলেন, সেই ধরনের ঘটনা যদি ঘটে থাকে, স্বাভাবিকভাবেই রাজ্যের মহিলারা, লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক মহিলারা, আপামর মহিলা সমাজ, তারা কিন্তু যথেষ্ট আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছে এই শাসকের প্রতি। অন্যদিকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী এই ধরনের বিষয়গুলো নিয়ে খুব একটা বাক্য ব্যয় করতে তাকে শোনা যায় না। আমরা দেখিনি কসবা কাণ্ড নিয়ে এবং অনুব্রত মণ্ডল কাণ্ড নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী একটি বাক্য ব্যয় করেছে, এরকম ঘটনা আমরা অন্তত শুনতে পাইনি। আপনারা শুনে থাকলে নিশ্চিতভাবেই জানাবেন। এই সমস্ত কাণ্ডের কারণেই হচ্ছে তৃণমূল কংগ্রেসের পাশ থেকে মহিলা ভোটার ধীরে ধীরে সরে যাচ্ছে। অন্যদিকে সংখ্যালঘু ভোট, আমাদের রাজ্যে সংখ্যালঘু ভোট হিসেবে মুসলিমদেরকেই মনে করা হয়, এরকম একটি প্রচার আছে রাজনৈতিক মহলে। সেই সংখ্যালঘু ভোট অর্থাৎ মুসলিম ভোট, তারা কিন্তু একটা বড় অংশই 80 থেকে 90% তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করে। তারা বিজেপির যে ভয় দেখানো হয় প্রত্যেকটা নির্বাচনে তৃণমূলের পক্ষ থেকে, তৃণমূলকে বিশ্বাস করে তারা কিন্তু তৃণমূলকেই সমর্থন করে। কারণ এই সংখ্যালঘু ভোটের একটা বড় অংশই তারা মনে করেছিল একমাত্র শাসক দল তৃণমূল কংগ্রেস বা এই তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত সরকার, তারাই বিজেপির হাত থেকে সংখ্যালঘু অর্থাৎ মুসলিমদেরকে সুরক্ষা দিতে পারে। কিন্তু সেখানেও বাদ সেধেছে এই হচ্ছে হুমায়ুন কবিরের কথা। হুমায়ুন কবির প্রকাশ্যে যে কথা বলেছে, এতদিন এই পর্যন্ত বামপন্থীরা যে কথা বলতো বা সিপিআইএম পার্টি যে অভিযোগটা তুলতো, সেটা সিপিএম এবং বিজেপির মধ্যে একটি গোপন বোঝাপড়া রয়েছে, একটি সমঝোতা বা একটি সেটিং রয়েছে। সেই তথ্যটা প্রকাশ্যে নিয়ে আসেন হুমায়ুন কবির। তিনি কথা প্রকাশ্যে বলেন সংবাদ মাধ্যমের সামনে। তৃণমূল কংগ্রেসের একটা অংশের নেতা কর্মী বিধায়করা তারা শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ রক্ষা করছে, রাতের অন্ধকারে শুভেন্দু অধিকারীর সঙ্গে একটি সম্পর্ক স্থাপন করতে চাইছে, এরকম কথা প্রকাশ্যে বলেন। যে সংখ্যালঘু ভোট তারা বা মুসলিম ভোট, তারা বিজেপির ভয়ে তৃণমূলকে বেছে নিয়েছিল আশ্রয়দাতা হিসাবে, সেই আশ্রয়দাতাদের একটা অংশ যদি আবার সেই বিজেপির সঙ্গে যোগাযোগ রক্ষা করে, এবং এই মুহূর্তে সংখ্যালঘু ভোটের সব থেকে বড় বিরোধী, সংখ্যালঘু মানুষের সব থেকে বড় বিরোধী বলে যে প্রচারটা আছে শুভেন্দু অধিকারী, এই শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ রক্ষা করবার অভিযোগও তিনি তুলেছেন। এরকম একটা বিষয়ে দাঁড়িয়ে সংখ্যালঘু ভোট বা মুসলিম ভোট তারা মনে করলো আমার রাষ্ট্রদাতা তৃণমূলকে বেছে নিয়েছিলাম, আবার তৃণমূল আমাদের রাজনৈতিক শত্রু এবং আমাদের শত্রু সেই বিজেপির সঙ্গে যোগাযোগ করছে। স্বাভাবিকভাবে তৃণমূলের সঙ্গে সংখ্যালঘু ভোটের একটি দূরত্ব তৈরি হয়েছে। এই কারণেই
যে সংখ্যালঘু ভোট তৃণমূলের পাশ থেকে ধীরে 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 সরে যাচ্ছে। আর এই সংখ্যালঘু ভোট সরে গিয়ে কোথায় যাচ্ছে? নিশ্চিতভাবে বিজেপিতে যাবে না। বিজেপিতে যাওয়ার কোনো কারণ নেই। অন্যদিকে রাজ্যের যে কংগ্রেস দলটি রয়েছে তারা ক্রমাগত ক্ষয়িষ্ণু শক্তিতে রূপান্তরিত হচ্ছে। স্বাভাবিকভাবেই এই সংখ্যালঘু ভোটে তৃণমূলের পাশ থেকে সরে গিয়ে দুটো জায়গায় যাওয়ার জায়গা আছে, একটা হচ্ছে আইএসএফ এবং আর একটা হচ্ছে সিপিআইএম পার্টি। কিছুটা অংশ যাচ্ছে আইএসএফ এর দিকে, এটা অস্বীকার করবার নেই। কিছু কিছু জায়গায় আইএসএফ এর সঙ্গে কিছু সংখ্যালঘু অংশের মানুষ তারা নতুন করে সংযোগ স্থাপন করছে। অন্যদিকে একটা বড় অংশের সংখ্যালঘু ভোটে তারা কিন্তু সিপিআইএম এর সঙ্গে যুক্ত হচ্ছে। আপনারা দেখেছেন সম্প্রতি ডোমকলে একটি পার্টি অফিস তারা কিন্তু তুলে দিয়েছে সিপিআইএম এর হাতে। ওই পার্টি অফিসটা ছিল তৃণমূল কংগ্রেসের। ওইখানে এই পার্টি অফিসে যাদের যাতায়াত ছিল তারা প্রত্যেকেই নতুন করে সিপিআইএম পার্টির সঙ্গে যোগাযোগ রক্ষা করেছে, সিপিআইএম পার্টিতে যোগদান করেছে। পার্টি অফিসটা সিপিআইএম এর হাতে তুলে দিয়েছে। তার প্রধান কারণ দুর্নীতির অভিযোগ, আবাসের দুর্নীতি সহ একাধিক দুর্নীতি তোলাবাজির অভিযোগের কারণে কিন্তু তারা ধীরে ধীরে তৃণমূল কংগ্রেস ত্যাগ করে সিপিআইএম পার্টিতে যোগ দিচ্ছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে, আপনারা যদি একটু সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলগুলোর দিকে লক্ষ্য করেন, এই যাবত কাল পর্যন্ত যতগুলো সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই সমবায় সমিতির নির্বাচনগুলো কিন্তু তৃণমূলের পাশ থেকে সরে গিয়ে বামপন্থীদের সমর্থন জুগিয়েছে। বামপন্থীরা সমবায় সমিতিগুলো দখল করেছে অধিকাংশ ক্ষেত্রেই। যেখানে বামপন্থীরা সমবায় সমিতি দখল করতে পারেনি সেখানে এটাও দেখা গেছে সমবায় সমিতির সমবায় সমিতিগুলো থেকে বা কোঅপারেটিভ ব্যাংকগুলো থেকে টাকা তোলার একটা হিড়িক, যেখানে শাসক দল তারা সমবায় সমিতি পরিচালিত হচ্ছে, সেখানে একটা বড় অংশের মানুষ তাদের গচ্ছিত অর্থ তারা সেখান থেকে তুলে নিচ্ছে। এরকম অভিযোগও কিন্তু সাম্প্রতিক সময় আমাদের সামনে এসেছে। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে যেটা মনে করা হয়, দুটো অংশের ভোট, একদিকে সংখ্যালঘু ভোট, আর একদিকে লক্ষ্মীর ভান্ডার প্রাপক মহিলারা এবং সর্বময় রাজ্যের মহিলাদের একটা বড় অংশের ভোট তৃণমূল কংগ্রেস পেয়ে সরকারের টিকে আছে, এরকম একটি প্রচার কিন্তু রাজনৈতিক মহলে আছে। আর এই দুটো অংশের ভোট কিন্তু তৃণমূলের পাশ থেকে সরে যাচ্ছে। স্বাভাবিকভাবে এই দুটো অংশের ভোট যদি তৃণমূলের পাশ থেকে সরে যায়, তৃণমূল কংগ্রেসের গতি কিন্তু টলমল হয়ে যাবে, বড় বিপর্যয়ের সম্মুখীন হবে, অস্তিত্ব সংকটে দেখা দেবে। আর একটা অংশের ভোটার, সেটা রাজ্যের যে বেকার যুব সমাজ রয়েছে, তাদের চাকরি প্রার্থী বলেন, চাকরি প্রাপক বলেন, তারা ভীষণ পরিমাণে বঞ্চিত হচ্ছে। চাকরি প্রাপক তাদের চাকরি চলে যাচ্ছে। যারা চাকরি প্রাপক রয়েছেন, প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মচারীর এই চাকরি চলে গেছে। তারা অন্ধকারে গলির মধ্যে ঢুকেছে, সেখান থেকে বেরোবার পথ তারা খুঁজে পাচ্ছে না। সুপ্রিম কোর্টের নির্দেশে পুনরায় পরীক্ষার যে নির্দেশ দেওয়া হয়েছিল, সেই পরীক্ষার যে নোটিফিকেশন জারি করেছে, সেই নোটিফিকেশনের উপর ভিত্তি করে নতুন করে আরেকটি জটিলতা তৈরি হতে যাচ্ছে, আইনি জটিলতা। সেই নতুন এই যে নোটিফিকেশন, সেটা কতদূর পর্যন্ত টিকে থাকবে সেটা নিয়ে একটি সংশয়ে দেখা দিয়েছে। এটা তো গেল চাকরি হারাদের যে নতুন করে পরীক্ষায় চাকরি প্রাপক বা চাকরি হারাদের যে বঞ্চনা, সেই বঞ্চনার কথা বললাম। অন্যদিকে যে শিক্ষক শিক্ষিকারা চাকরি করছেন, বিশেষ করে প্রাইমারিতে, সেখানেও প্রায় 32,000 শিক্ষক শিক্ষিকা তাদের চাকরি চলে যাওয়ার উপক্রম। তাদের চাকরি যাবে না থাকবে কেউ পরিষ্কার করে বলতে পারছে না। না বলতে পারছে সরকার পক্ষ, না বলতে পারছে তাদের থাকবে কি থাকবে না, এরকম একটা সংকটে, তাদের অস্তিত্ব সংকটে। প্রায় 32,000 শিক্ষক শিক্ষিকা তাদের অস্তিত্ব সংকটের মধ্যে দেখা দিয়েছে। আপনি যদি বাসে ট্রেনে যান, দেখবেন অনেকে শিক্ষক শিক্ষিকা বাসে ট্রেনে করে যাতায়াত করেন, তাদের মধ্যে একটি হতাশা কাজ করছে। তারা বিভিন্ন রকম ভাবে দুশ্চিন্তার মধ্যে রয়েছে, তাদের চাকরিটাও কি আবার চলে যায় কি থাকে, এরকম একটা জায়গায় তারা অন্ধ গলির মুখে দাঁড়িয়ে আছে। অন্ধ গলির মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে না, গলি থেকে তারা বেরিয়ে আসতে পারবে, একথা পরিষ্কার করে কেউ বলতে পারছে না। অর্থাৎ প্রায় 32,000 চাকরি প্রাপক তারাও কিন্তু সংকটের মধ্যে রয়েছে। অর্থাৎ শিক্ষা ব্যবস্থাটা পুরোই সংকটের তৈরি হয়েছে, একটি খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে শিক্ষা ব্যবস্থা। অন্যদিকে রাজ্যে 2011 সালে নতুন সরকার গঠন হওয়ার পর, বামফ্রন্ট সরকারে চলে যাওয়ার পর, যে তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত সরকার তারা তৈরি করলো, সেই সরকারের আসার পর নতুন করে 2011 সালের পর থেকে আজ পর্যন্ত নতুন কোনো কলকারখানা তৈরি করতে পারেনি এই সরকার দ্বারা। যেখানে যারা সরকারি চাকরি পেতে পারছে না, তারা নতুন কোনো কলকারখানায় চাকরি পেয়ে তাদের জীবন ধারণ করতে পারে, সেরকম জায়গাও তৈরি করতে পারেনি এই রাজ্য সরকার। স্বাভাবিকভাবেই বেকার সমস্যা ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে আমাদের রাজ্যে। যারা বিভিন্ন কর্মসংস্থান থেকে তারা বঞ্চিত হচ্ছে, রাজ্যের সর্বস্তরের মানুষ সমস্ত দিক থেকে বঞ্চিত।
অন্যদিকে এই শিক্ষায় দুর্নীতির ফলে যে 26,000 চাকরি চলে গেছে, স্কুলগুলোতে শিক্ষকের একটা সমস্যা তৈরি হয়েছে। আর একদিকে যে 32,000 শিক্ষক শিক্ষিকা তাদের যদি চাকরি চলে যায়, গোটা প্রাথমিক শিক্ষা ব্যবস্থাটার উপরে আবার আরেকটি ধস নামতে চলেছে। এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে শিক্ষা ব্যবস্থাটা সংকটের মধ্যে। একটি শিক্ষা ব্যবস্থা যদি বিপর্যয়ের মধ্যে পড়ে, একটি গোটা সমাজ ব্যবস্থা খাদের কিনারায় গিয়ে দাঁড়ায়। স্বাভাবিকভাবে এই সমাজের সমস্ত অংশের মানুষ বিভিন্নভাবে তারা বঞ্চিত। অন্যদিকে যে বিভিন্ন দুর্নীতি রয়েছে, স্বাস্থ্য দুর্নীতি, শিক্ষা দুর্নীতি বাদ দিয়েও হচ্ছে সারদায় দুর্নীতি বলেন আর খাদ্যের দুর্নীতি বলেন, এই সমস্ত জায়গায় বিশেষ করে সারদা এবং খাদ্য দুর্নীতি, রেশন দুর্নীতি, এই দুটো জায়গায় একদম প্রান্তিক স্তরের মানুষ, দিন মজুর, ভ্যান চালক, রিক্সা চালক, গাড়ির ড্রাইভার বলেন আর দিন মজুর মানুষরা বলেন, তারা কিন্তু এই রেশন ব্যবস্থার উপরে নির্ভর করে বেঁচে থাকে। এবং এই তারা যৎ সামান্য অর্থ যারা উপার্জন করেন, তারা এই সমবায় সমিতিগুলো বা সেই সারদায় টাকা গচ্ছিত রেখেছিল, সারদার টাকাটা তছরূপ করার অভিযোগ উঠেছে। একাধিক তৃণমূল নেতাকর্মীর বিরুদ্ধে তারা কিন্তু অনেকেই জেল খেটেছেন, এখন জামিনে মুক্ত আছেন। অর্থাৎ সারদায় সরাসরি প্রভাব পড়েছে গরিব অংশের মানুষের মধ্যে। তারা তাদের গচ্ছিত টাকা সবাই সঠিকভাবে ফেরত পাননি। অন্যদিকে এই রেশন দুর্নীতির সঙ্গে কারা যুক্ত? রেশন দুর্নীতির সঙ্গে যুক্ত, রেশন ব্যবস্থার সঙ্গে যুক্ত সরাসরি একদম প্রান্তিক অংশের মানুষ, দিনমজুর, যারা কৃষি শ্রমিক, ভ্যান চালক, রিক্সা চালক, সাধারণ অংশের মানুষ, প্রত্যেকেই রেশন ব্যবস্থার সঙ্গে যুক্ত। আমার আপনার একদম সাধারণ ঘরের মানুষরা এই রেশন ব্যবস্থার সঙ্গে যুক্ত। আর এই রেশন ব্যবস্থায় হাজার হাজার কোটি টাকার যে দুর্নীতির অভিযোগ উঠেছে, সেখানেও তৃণমূল কংগ্রেসের একাধিক নেতাকর্মীর বিরুদ্ধে এই দুর্নীতির অভিযোগ উঠেছে। কেউ কেউ জেলও খেটেছেন। এখনো কিছুদিন আগে এখনো জামিনে মুক্ত রয়েছেন আমাদের রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আর এই রেশন দুর্নীতি দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন রাজ্যের একদম নিচু স্তরের মানুষগুলো। নিচু স্তর বলতে যারা আর্থিকভাবে দুর্বল। একদিকে রাজ্যে কর্মসংস্থান নেই, রেশন ব্যবস্থার মাধ্যমে যত সামান্য তারা সাহায্য পেতে পায়, সেখানেও দুর্নীতির অভিযোগ। অর্থাৎ একদিকে আর্থিকভাবে বঞ্চিত, কর্মসংস্থান নেই, যেখানে কর্মসংস্থান আছে সেখানে দুর্নীতি। এইসব বিষয়গুলোর কারণে রাজ্যের মানুষ একটি বিড়ম্বনার মধ্যে রয়েছে। সব দিক থেকে রাজ্যের মানুষ শোষিত, বঞ্চিত, নিপীড়িত বিভিন্নভাবে। এইসব কারণগুলোর কারণে কিন্তু ধীরে ধীরে তৃণমূল কংগ্রেস আগামী বিধানসভা নির্বাচনে একটি বড় ধসের সম্ভাবনা রয়েছে। এবার আসি সিপিআইএম এর কথায়। সিপিআইএম এর কথা অল্পই বলবো। এই যে দুর্নীতিগুলোর কথা বললাম, এই যে শোষণ, বঞ্চনা, নিপীড়নের কথা বললাম, এই শাসক দল এবং বিজেপির দ্বারা মানুষ যে শোষিত, বঞ্চিত, নিপীড়িত হচ্ছে, এই নিপীড়নের বিরুদ্ধে একমাত্র লড়াই করে যাচ্ছে বামপন্থীরা। এবং বামপন্থীদের মধ্যে বামফ্রন্টের সব থেকে বড় শরিক সিপিআইএম পার্টি। এই সিপিআইএম পার্টি যদি এই যে লড়াইগুলো, আন্দোলনগুলো করছে, এই লড়াই আন্দোলনগুলো দেখে রাজ্যের মানুষ, একটা বড় অংশের মানুষ, সংখ্যালঘু ভোটাররা যেমন আগে থেকেই সিপিআইএম পার্টির সঙ্গে সংযোগ শুরু করেছে, এবং রাজ্যের বেকার যুব সমাজ এবং চাকরি প্রাপক বা যাদের চাকরি চলে গেছে বা চাকরি প্রার্থী, অন্যদিকে রাজ্যের ছাত্র সমাজ, যারা যখন দেখছে তাদের শিক্ষা ব্যবস্থায় একটি বড় বিপর্যয়, এবং সাধারণ মানুষ যারা দেখছে তাদের সন্তান যখন একটি কাছাকাছি সরকারি স্কুলে বিনা পয়সায় পড়াতে পারতো, সেই স্কুলটা উঠে যাওয়ার কারণে তার সন্তানকে যেতে হচ্ছে দূরের স্কুলে। যদি দূরের স্কুলে যেতে না পারে, তাহলে বেসরকারি, আপনার ঘরের পাশে গজিয়ে ওঠা ভুরি ভুরি বেসরকারি স্কুল, সেখানে পড়তে বাধ্য হচ্ছে। যদি আপনার আর্থিক সঙ্গতি না থাকে, তাহলে আপনি আপনার সন্তানকে পড়াতে পারবেন না। স্বাভাবিকভাবে আপনার সন্তান অশিক্ষার মধ্যে থেকে যাবে। আর সেইটাই কিন্তু হচ্ছে রাজ্যের আর্থিক সংকটের কারণে, কর্মসংস্থান না থাকার কারণে রাজ্যে ব্যাপক আর্থিক সংকট দেখা দিয়েছে রাজ্যের মানুষের। সেই আর্থিক সংকটের কারণে প্রাইভেট স্কুলে কিন্তু মানুষ সেইভাবে তার সন্তানকে শিক্ষা গ্রহণ করাতে গিয়ে অনেক রকমভাবে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। অর্থাৎ রাজ্যের সাধারণ মানুষ, একদিকে সংখ্যালঘু ভোট, অন্যদিকে মহিলা ভোট, তারা কিন্তু অনেক আগেই তৃণমূলের পাশ থেকে সরে গেছে। অন্যদিকে এই দুর্নীতি, এই শোষণ বঞ্চনার কারণে রাজ্যের যুব সমাজ, রাজ্যের ছাত্র সমাজ, সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী অংশের মানুষ, তারা কিন্তু ধীরে 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 এই দুষ্কৃতী শাসকের পাশ থেকে সরে গিয়ে আশ্রয় নিচ্ছে এই লাল ঝান্ডার মিছিল, মিটিংয়ে। আপনি যদি একটু লক্ষ্য করেন, প্রত্যেকটি মিটিং মিছিলে এই মুহূর্তে লাল ঝান্ডা এবং কালো মাথার সংখ্যা ক্রমাগতভাবে বৃদ্ধি পেয়ে চলেছে।
এবং তবে এক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে বামপন্থীদের যে দুর্বলতাগুলো আছে সেই দুর্বলতা এখনো তারা কাটিয়ে উঠতে পারেনি। সেটা হচ্ছে সমস্ত জায়গায় সমানভাবে লড়াই আন্দোলন করতে তারা ব্যর্থ হচ্ছে। তাদের যে সাংগঠনিক পরিকাঠামোর সেই দুর্বলতাগুলো এখনো তারা কাটিয়ে উঠতে পারেনি বেশ কিছু জায়গায়। নিজেদের মধ্যে বিভিন্ন রকম দ্বন্দ্বের শিকার হচ্ছেন, বিভিন্ন রকম দ্বন্দ্বের কারণে তারা মানুষের কাছাকাছি বেশ কিছু জায়গায় তারা পৌঁছতে ব্যর্থ হচ্ছে। এই জায়গাগুলো যদি রিকভারি করে 2026 সালের নির্বাচনে তারা আবার লড়াই আন্দোলন শুরু করতে পারেন, রাজনৈতিক রণকৌশল সঠিকভাবে স্থির করে যদি মানুষের কাছাকাছি তারা পৌঁছতে পারেন, 2026 সালের বিধানসভা নির্বাচনে আমি কথা বলছি না তৃণমূল কংগ্রেস সরকার থেকে চলে যাবে। তৃণমূল কংগ্রেস সরকারে থাকলেও বিজেপি কিন্তু তৃতীয় শক্তিতে রূপান্তরিত হতে যাচ্ছে, এবং সেই ক্ষেত্রে বামপন্থীরা এবং সর্বোপরি সিপিআইএম পার্টির নেতৃত্বে বামফ্রন্ট দ্বিতীয় শক্তি দ্বারা রাজনৈতিক দল হিসাবে উঠে আসতে চলেছে। এটা কিন্তু আর খুব একটা সন্দেহের জায়গায় নেই। তবে এখানে একটাই বিষয়, সেটা হচ্ছে বামপন্থীরা যদি চায় তাদের রাজনৈতিকভাবে তাদের শক্তি বৃদ্ধি করতে এবং আহ, 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 দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল হিসাবে উঠে আসতে পশ্চিমবঙ্গের রাজনীতিতে, বঙ্গ রাজনীতিতে, তাহলে তাদের ব্যাপক পরিমাণে লড়াই আন্দোলন করতে হবে। সঠিক হচ্ছে রাজনৈতিক রণকৌশল স্থির করতে হবে, মানুষের কাছে পৌঁছতে হবে। সেখানে তাদের নিজেদের মধ্যে যে খামতিগুলো রয়েছে সেই খামতিগুলো দূর করে মানুষের কাছাকাছি যদি এখনো পৌঁছতে পারে, যুব সমাজের, ছাত্র সমাজের কাছে, সাধারণ খেটে খাওয়া গরিব মানুষ, লক্ষ্মীর ভান্ডার প্রাপক মহিলা, সংখ্যালঘুদের কিভাবে বিভ্রান্ত করা হচ্ছে, এগুলো যদি সংখ্যালঘু অংশের মানুষের কাছে পৌঁছে দিতে পারে, তাহলে 2026 সালে বিধানসভা নির্বাচনে সিপিআইএম এর নেতৃত্বে বামফ্রন্ট কিন্তু দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল উঠে আসতে চলেছে। এটাই ছিল আমার আজকের প্রতিবেদনের বিষয়ে। দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।